গুড মর্নিং। এখন 9টা 10-15 মতো বেজে গেছে। তো এখন আমরা এখান থেকে রওনা দেবো। গাড়ি একদম রেডি, পুরো চাকাচাক। কোথায় রওনা দেবো সেটা বলার আগে একটা চমক দিই আপনাদেরকে, কারণ এখন আমার সাথে চলে এসছে অর্চিরও পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার আমরাও চলে এলাম দিল্লিতে। আজকে আমাদের প্ল্যান কি? আজকে এখন সকাল 9টা 9:30 বেজে গেছে, এসে আবার সবাই মিলে একসঙ্গে আমরা ঘুরতে বেরোচ্ছি। আমরা এখন বিকানেরের দিকে যাব। যেতে 8 থেকে 9 ঘন্টা লাগবে, 450 কিলোমিটার মতন। অনেক দিন বাদে আবার একসঙ্গে সবাই মিলে বেরোচ্ছি। আর দুপাশে পাহাড়, আরাবল্লীর যে রেঞ্জটা সেটা এখানে এসে গেছে। তো এই আরাবল্লীর রেঞ্জ মোটামুটি দিল্লি থেকে বেরোনোর 30-40 কিলোমিটারের মধ্যেই প্রবাবলি শুরু হয়ে গেছিলো। তো সেটাই মাঝে মাঝে দেখা যাচ্ছে। আর 340 কিলোমিটারের মতো বাকি আছে। আমরা এখন চলে এসেছি মোটামুটি 118 কিলোমিটারের মতো। এখনও কোথাও থামিনি, তবে ইচ্ছে আছে যে সামনে কোথাও থেমে একটু চা ফা খাবো। আর পেছন থেকে একটা এখন স্করপিও গাড়ি আসছে, খুব স্পিডে ওকে ছেড়ে দিই। স্করপিও ক্লাসিক। রাস্তাটা ওভারঅল খুব সুন্দর। 90-100 স্পিডে গাড়ি চালানো যাচ্ছে। আমি 80-90-100 এর মধ্যেই চালাচ্ছি গাড়িটাকে। হোটেল শিখর, তো এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। তো এইখানে একটু চা খেলাম, কারণ প্রচণ্ড ড্রাউজি ফিল হচ্ছিলো, ঘুম লাগছিলো। ওরা দুজনে কোল্ড ড্রিঙ্কস নিল, আর ওরছি তার সাথে একটা আইসক্রিমও খেলো। আর 320 কিলোমিটারের মতো বাকি আছে। এখন যে রাস্তাটা যাচ্ছি সেটা হচ্ছে সিংঘানা হয়ে। এবার সিংঘানা হয়ে রাস্তার একটা স্পেশালিটি হচ্ছে, বাঁদিকে যদি দেখেন তাহলে বাঁদিকে অসাধারণ পাহাড় দেখা যাচ্ছে। এটা আরাবল্লীরই অংশ। এবার ওরচি ওই জন্য কী করেছে, পেছন দিকে ক্যামেরা যেটা আছে আমার, সেই ক্যামেরায় লেন্স লাগিয়ে ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে। সামনে একটা ছোট্ট পাহাড়, এটাকে পাহাড় বলবো না টিলা বলবো বুঝতে পারছি না, কিন্তু একটু পাথুরে রূপ পেয়ে গেছে, কারণ বৃষ্টি তো অনেক দিনই হয়নি, শীতকাল তো সবে গেছে। এখন আমরা যেখানে চলে এসেছি সেখান থেকে বিকানির 244 কিলোমিটারের মতো বাকি আছে। 3-3.5 ঘন্টার মতো লাগবে হয়তো। এখন যে হোটেলটায় আছি আমরা দাঁড়িয়ে, সেটার নাম হচ্ছে দেবনারায়ণ হোটেল। আর এই দেবনারায়ণ হোটেলেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। এখন 2:30 মতো বাজে। তো এবার আমরা এখান থেকে স্টার্ট দেবো। আর বেশি কিছু খাওয়া হয়নি, এখানে রাইস রুটি এরকম টাইপের জিনিসই নেওয়া হয়েছিল, মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে রওনা দেবো। 3 ঘন্টা 13 মিনিট মতো বাকি আছে, আর 215 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করা বাকি আছে। তাহলেই আমরা আমাদের এয়ারবিএনবির যে হোমস্টেটা সেখানে পৌঁছে যাব। কিন্তু রাস্তায় যে সমস্ত সিনিক বিউটিগুলো মাঝে মাঝে দেখছি, তাতে মনে হচ্ছে যে এই 3 ঘন্টা 13 মিনিটে 215 কিলোমিটার পৌঁছানো সম্ভব হবে না। 4 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, কারণ যখনই দেখছি কোনো পাহাড় আসছে একটু স্পিডটা তো আস্তে করে দিতেই হচ্ছে, মানে টু এনজয় দ্য বিউটি। এই একটু আগে যে পাহাড়টা দেখলাম না, সেই পাহাড়টার গায়ে একটা মন্দির আছে দেখলাম। কেন লাল লাল পতাকা লাগানো আছে, মনে হচ্ছে সম্ভবত ওটা রানী সতী মন্দির। বিকেল 5টা 5:30 বেজে গেছে। আমাদের এয়ারবিএনবির হোমস্টেটায় পৌঁছতে 40-42 কিলোমিটার মতন বাকি, আর 1 ঘন্টারও কম সময় লাগবে। রাস্তা এমনি ওভারঅল খুব ভালো। আর দেখি আজকে যদি কার্নিমাতা টেম্পলটা হয় তাহলে সেটা একবার ঘুরে নেব। কার্নিমাতা টেম্পলে শুনেছি 1000টার মতো ইঁদুর আছে। তো দেখা যাক যে আজকে যদি সম্ভব হয় কার্নিমাতা টেম্পলটা যাব, না হলে কালকে যাব। কি সুন্দর না গো জায়গাটা। হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর। মানে পুনিয়া নিবাস বলে যে এয়ারবিএনবির হোমস্টেটা আছে, সেখানে আমরা এই মাত্র চেক ইন করলাম। আমাদের ছাদের পাশে ঘর। হ্যাঁ, সুন্দর একটা ছাদ আছে। এয়ারবিএনবির প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো, আমরা যতবার করেছি। এইটা হচ্ছে ঘর, আর এখানে কিচেন, আর এই দিকে ডান দিকে একটা খাট রাখা আছে, আর ভেতরে একটা ডাবল বেড রাখা আছে। এখানে সমস্ত টিভি লাগানো আছে। বাইরেটা খুব সুন্দর, দেখুন ছাদ থেকে বেরিয়ে খুব সুন্দর লাগছে। সূর্যটা অস্ত যাচ্ছে, প্রায় অস্ত চলে গেছে, কিন্তু এখন 6টা বাজে।
মানে যত আমরা পশ্চিম দিকে আসি আমরা তো জানি যে সূর্য অস্ত হতে দেরি হবে, তো যেহেতু আমরা বিকানিরে চলে এসেছি সূর্য অস্ত হতে এখনও ঢের দেরি আছে, 1 ঘন্টা 45 মিনিট লাগবে বলে মনে হচ্ছে। 7টা নাগাদ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে 7টা নাগাদ। গাড়িটার আউটসাইডে পার্কিং আছে, তা অ্যাম্পেল স্পেস, এখানে অত গাড়ি ঘোড়া চলে না, অসুবিধা কিছু হবে না। আর অত্যন্ত ভালো জায়গা, এই জায়গাটা হাওয়া দিচ্ছে, মৃদুমন্দ বাতাস বইছে। আর আশা করছি যে সূর্যটা ডুবে গেলে ঠান্ডাটা বাড়বে, তবে ঠান্ডা খুব যে বাড়বে তা নয়, হয়তো 18-17 ডিগ্রি সেলসিয়াসের মতো হবে বলে মনে হচ্ছে। ভাল লাগছে ওয়েদারটা, ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। আর আমরা এখন নিচে একটু চা অর্ডার করেছি, তো চাটা খেয়ে তারপর আমরা হয়তো একটু হাঁটতেও বেরোতে পারি, দেখা যাক কী করব। আমি এখন ওপরে চলে এসেছি, এখানে একটা ছোট মতন ছাদ আছে, এখান থেকেও সূর্যটা খুব ভালো দেখা যাচ্ছে আর পুরো শহরের ভিউটাও খুব ভালো আসছে। হোমস্টে থেকে বেরিয়ে একটুখানি আগে যাচ্ছি, খাজাঞ্চি মার্কেট বলে একটা মার্কেট আছে, তো সেই মার্কেটের কাছে যাব। তো সেই মার্কেটে গাড়িটা পার্ক করে ইচ্ছে আছে ওই মার্কেটটা একটু ঘুরে বেড়াবার, কারণ লোকাল মার্কেট সম্পর্কে একটু আইডিয়া হওয়াটা দরকার, একটু ঘুরতেও ভালো লাগবে। সন্ধ্যাবেলাটা বাড়ি বসে থেকে কী বা করব। আর এখন 7টা বেজে গেছে, আধো অন্ধকার, মোটামুটি অন্ধকার হয়ে গেছে বলা যায়। তো দেখি মার্কেটে গিয়ে তারপর আমরা ওখান থেকে একবারে ডিনার করে ফিরবো। সন্ধেবেলা হোমস্টে থেকে বেরিয়ে আমরা খাজাঞ্চি মার্কেটে চলে এসেছি। এবার খাজাঞ্চি মার্কেটে পার্সোনাল কিছু জিনিসপত্র তো আমরা কিনলামই, তারপরে এখন যেহেতু 8:30 9:15 বেজে গেল, একটু খিদেও পেয়ে গেছে, তাই এখানে আমরা ডালবাটি চুরমা অর্ডার করলাম। তো ডালবাটি চুরমার মধ্যে এগুলো হচ্ছে 3 রকম ডাল আছে, এটা হচ্ছে চুরমা আর এটা হচ্ছে বাটি, আর এগুলো স্যালাড আছে, দেশি ঘি আছে আর একটু সুইটস আছে। তো এগুলো খাওয়া হবে, আর তার সাথে অনিয়ন পরাঠা নেওয়া হয়েছে। তো এগুলো খেয়ে আমরা হোমস্টের দিকে রওনা হব। বিকানির আমরা যখন আজ থেকে 15 বছর আগে 2010-এর ডিসেম্বরে এসেছিলাম, তখন বিকানির ঘোরা হয়নি, তাই ঠিক করেছিলাম এবারে দিল্লি থেকে আগে বিকানির যাব, তারপর বাকি রাজস্থানের জায়গাগুলো ঘুরে দেখব। বিকানির শহরের প্রথম দর্শনীয় স্থান হলো জুনাগড় ফোর্ট। এই দুর্গের চারপাশে চওড়া পরীক্ষা এবং উঁচু প্রাচীর আছে, যেটি এই ফোর্টটিকে সুরক্ষিত রাখে। সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে যে এয়ারবিএনবি হোমস্টেটা আছে সেটা চেক আউট করে ওখান থেকে 9 কিলোমিটার দূরেই জুনাগড় ফোর্টে চলে এসেছি। এবার জুনাগড় ফোর্টের একটা স্পেশালিটি হচ্ছে যে ভেতরে কার পার্কিং আছে, সুতরাং ভেতরে আপনারা গাড়ি রাখতেই পারেন। আমার গাড়িটা যেমন ওইখানে রাখা আছে। গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিচ্ছে, আর এখানে এন্ট্রির জন্য 150 টাকা করে নেয় পার হেড, আর যদি 12 বছরের থেকে কম হয় তাহলে 75 টাকা নেয়। এছাড়া ইন্ডিভিজুয়াল গাইড আছে, সেই গাইডেরও এন্ট্রি টাকা আমাদেরকে দিতে হবে 100 টাকা, এবং গাইড ঘোরাবার জন্য 500 টাকা চার্জ নেবে বলেছে। তো এই মুহূর্তে সেই রকমই স্কিমে আমি চলছি যে 600 টাকা গাইডকে দিতে হবে, এবং আমাদের যে এন্ট্রি ফি আছে সেটা দিয়ে আমরা জুনাগড় ফোর্টটায় ঢুকবো এবং জুনাগড় ফোর্টটা সম্পর্কে একটু জানবো। তো চলুন আমরা জুনাগড় ফোর্টের ভেতরটা যাই। এই ফোর্টের মধ্যে দর্শনীয় জিনিস হলো জাদুঘর। এই জাদুঘরের মধ্যে রয়েছে নানা চিত্রকলা, বিভিন্ন রকম রাজকীয় নিদর্শন প্রদর্শন। জুনাগড় যে ফোর্ট আছে সেখানে আমরা গাড়িটাকে পার্ক করে দিয়েছি এবং এখান থেকে অটো করে নিয়েছি, এবং এই অটো করে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে 2-3টে জায়গায় যাব, সেখানে গাড়ি পার্কিংয়ের অসুবিধা আছে। তো সেই জন্য আমাদের যিনি গাইড আছেন তিনি আমাদের সাজেস্ট করলেন, মানে জুনাগড় ফোর্টে যে গাইড ছিল তিনি আমাদের সাজেস্ট করলেন যে আপনি গাড়ি নিয়ে যাবেন না, গাড়ি এখানে রাখুন আর অটো করে জায়গাটা ঘুরুন, কারণ 3টে জায়গায় যাওয়ার আছে। প্রথম জায়গাটা হচ্ছে ছোটো মোটু, সেখানে গিয়ে আমরা এখানকার রসগোল্লা খাবো, মানে রসগোল্লা। কলকাতাতে তো রসগোল্লা কীরকম হয় জানি, কিন্তু এখানকার রসগোল্লাটা একবার খেয়ে দেখবো কীরকম। ওখানে নাস্তা পানি মানে ব্রেকফাস্টও পাওয়া যায়, তো দেখি ব্রেকফাস্ট যদি করার ইচ্ছা হয় তো কিছু একটা কিনবো, কিন্তু রসগোল্লা খাওয়াটাই মেন উদ্দেশ্য। তো তারপর ওখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাব। এখন আমরা চলে এসেছি ছোটো মোটু জোসিতে। এখানে পুরি অর্ডার করে দিয়েছি, পুরি পার পিস 16 টাকা নিয়েছে, আর তার সাথে তরকারি অর্ডার করে দিয়েছি, এটা 60 টাকা নিয়েছে। তো 4টে পুরি আমরা অর্ডার করেছি, নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে নেবো সবজি দিয়ে। আর রসগোল্লা অর্ডার করেছি, রসগোল্লা 3 পিসের ডিশ হয়, সেটা 60 টাকা মতো নিয়েছে। আর এটা হচ্ছে স্পঞ্জি রসগোল্লা, আর এখানকার স্পেশালিটি হচ্ছে একটা অন্য রসগোল্লা, সেটা 50 টাকা 3 পিসের দাম, কিন্তু সেটা একটু বেশি মিষ্টি হয়, সেটা লোকালি বেশি চলে, কিন্তু আমরা স্পঞ্জি রসগোল্লাটাই পছন্দ করলাম। তো দেখা যাক এখানে রসগোল্লা খেয়ে কীরকম লাগে। পুরি আর রসগোল্লা খাওয়ার পর
আমরা তারপরের লোকেশনটায় যাব। এটা বিকানিরে ভুজিয়া আছে, তো এটা নিচ্ছি আমরা। বিকানির ভুজিয়া নাও। বিকানির ভুজিয়া का एक कितना ग्राम का होता है पैकेट? এখন এসে গেছি বিশানলাল বাবুলাল ভুজিয়াতে। এটাও খুব নামকরা দোকান। এখানে ঝুড়ি ভাজা কিনছি, এছাড়া পাঁপড় কিনছি, কিনে টিনে তারপর আমরা নেক্সট লোকেশনে যাব। ये एक तो पहले तेल का बना होता है एकदम, जो सुबह की हमारी 4 बजे की भट्टी बनती है उसका पहले तेल का बना होता है। और ये इसका क्या है कि लच्छा भुजिया होता है और एक सिंगल हाथ करी का बनाते हैं। वही है अपन जैसे एक स्त्री के प्रेस के कपड़े पहनते सुबह से तो कड़कपन रहते हैं उसके कपड़े, वो चीज़ है। और एक पन वो जो अपन जिपर पाउचिंग है वो थोड़ा मिक्स करी करके आते रहते हैं और चूरा रहता है उसके अंदर। ये वाला स्पेशलिटी है। 120 रुपये का 400 ग्राम। এখন এসে গেছি চুন্নিলালের শরবতের দোকানে। তো এটা হচ্ছে থার্ড লোকেশন, খাবার লোকেশন হিসেবে। তো এখানে আমরা নেবো অ্যালমন্ড স্যাফরন শরবত। আর এই শরবতটা নেওয়ার পরে আমরা অন্য কিছু শরবত যদি ভাল লাগে অর্ডার করব। দারুণ খেতে। তো এখন শরবতটা খেয়ে নিই। আমরা এখন শরবতের দোকান থেকে বেরিয়ে পড়লাম। এখানটা একটু ক্রাউডেড এরিয়া, সেই জন্য গাড়ি রাখার জায়গা ছিলই না। আর আমাদের মুখ্যই ছিল যে গাড়িটা না নিয়ে আসা, এবং সে ব্যাপারে আমরা পুরোপুরিভাবে সফলও হয়ে গেছি। আর আমি এখানে যেটা খেলাম সেটা হচ্ছে অ্যালমন্ড কেশর শরবত, তাই তো। আর অর্চি খেলো একটা চন্দনের শরবত খেলো। অর্চি চন্দনের শরবত খেয়েছে, আর তুমি খেলে মৌরির শরবত। অসাধারণ খেতে, পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা। হ্যাঁ, তো আমি যে শরবতটা খেলাম সেটায় দুধ ছিল, তো ওটা 90 টাকা মতো দাম নিল। আর ওদের যে শরবতটা সেটা 45 টাকা করে নিয়েছে। অত্যন্ত ভালো খেতে। সবকটা শরবতই আমরা একে অপরের সাথে একটু শেয়ার করেছি। তো এখন কিন্তু আমরা জুনাগড় ফোর্টের দিকে যাব এবং সেখান থেকে গাড়িটা পিক আপ করে কার্নি মাতা টেম্পলের দিকে রওনা দেবো। তারপর সেখান থেকে আমরা জয়সালমীর যাব। তো জয়সালমীর যাওয়ার জন্য একটা ট্রিক নিতে হবে কার্নি মাতা টেম্পল থেকে। তো সেটা দেখা যাক কীভাবে কী নিই। অটো করে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। আমরা তারপর জুনাগড় ফোর্টে চলে এসেছিলাম, এবং জুনাগড় ফোর্টেই আমাদের গাড়িটা পার্কও করা ছিল। 50 টাকা তো পার্কিং চার্জ নেয়, তো আমি ভেবেছিলাম ওখানেই রেখে দিই গাড়িটা। তো জুনাগড় ফোর্টে এসে অটো ছেড়ে দিয়ে, অটো ঘুরতে আমাদের 200 টাকা নিয়েছে। 3টে জায়গা ঘুরিয়েছে, যে 3টে জায়গা আপনাদের দেখালাম এক্ষুনি। তো 200 টাকা নিয়েছে। তারপর ওখান থেকে গাড়িটাকে আমরা পিক আপ করলাম জুনাগড় ফোর্ট থেকে, এবং সেখান থেকে আমরা এখন কার্নি মাতা টেম্পলের দিকে যাচ্ছি। এবার কথা হচ্ছে এই যে কার্নি মাতা টেম্পল কিন্তু বিকানেরের মধ্যে অনেকগুলো লোকেশনে আসছে। তাই আপনি যদি এখন কার্নি মাতা টেম্পল গুগল যে ম্যাপ আছে সেখানে সেট করে নেন, তাহলে কিন্তু আপনি ডিসিভড হয়ে যেতে পারেন। কারণ 2-3টে জায়গায় কার্নি মাতা টেম্পল আছে। তো সেই জন্যে দেশনক বলে একটা জায়গা আছে, আমাদের লোকাল যিনি গাইড আছেন, যিনি জুনাগড় ফোর্টে আমাদের ফোর্টটা সম্পর্কে বুঝিয়েছেন, তো তিনি আমাদের বললেন যে দেশনক বলে যে জায়গাটা আছে সেটাকে সিলেক্ট করুন। দেশনক জায়গাটা জুনাগড় যে ফোর্ট আছে সেখান থেকে 32 কিলোমিটার। আর দেশনকেই হচ্ছে মেন কার্নি মাতা টেম্পলটা, যেখানে ওই ইঁদুর ঘুরে বেড়ায়, 1000 ইঁদুর ঘুরে বেড়ায় বলা হয়। তো সেই দিকে আমরা এখন অগ্রসর হচ্ছি। এবার শহরের রাস্তাটা বেশ গ্যাজাগুজি ছিল, জ্যাম ছিল, কিন্তু এখন যে স্টেট হাইওয়েটা আছে সেটা কিন্তু বেশ সুন্দর, এবং 50-60 স্পিডে ক্রুজ করা যায় আরামসে। তো আশা করছি আর 20-25 মিনিটের মধ্যেই আমরা কার্নি মাতা টেম্পলে পৌঁছে যাব। তো এখানে কার্নি মাতা টেম্পলে চলে এলাম। রাজস্থানে বিকানিরের কাছে দেশনকে কার্নি মাতার মন্দির আছে। এটি একটি রহস্যময় ও অনন্য তীর্থস্থান, যা ইঁদুর মন্দির নামেও পরিচিত। কার্নি মাতাকে এখানে দুর্গার রূপে পূজিত করা হয়। কথিত আছে কার্নি মাতা 1400 শতাব্দীতে সুপাই গ্রামে এক চারণ পরিবারে জন্মগ্রহণ করেন। পরে তিনি সন্ন্যাস নিয়ে নেন এবং তাকে দেবী দুর্গা রূপে মনে করা হয়। ইঁদুর কাহিনী হিসেবে আমরা যেগুলো শুনেছিলাম তা হলো 20,000 সৈন্য একটি যুদ্ধে পিছু হেঁটেছিল। তখন তারা কার্নি মাতার কাছে শরণাপন্ন হয়েছিল। কার্নি মাতা তাদের জীবন রক্ষা করলেও দেশত্যাগী হিসেবে তাদেরকে ইঁদুর রূপে অভিশাপ দিয়েছিল। তারা সারা জীবন কার্নি মাতার সেবা করার জন্যই ওই মন্দিরে রয়ে গেছিল। এবং এটাও শোনা যায় যে সেখানে কার্নি মাতা যমরাজের কাছে তার ছেলেকে ইঁদুর রূপে ফেরত নিয়েছিল। এখানে অনেক হাজার হাজার কালো ইঁদুরের মধ্যে যে সাদা ইঁদুরগুলি দেখা যায় তাকে কার্নি মাতা বলে মনে করা হয়, এবং বিশ্বাস করা হয় যে এই ইঁদুরগুলিকে সেবা করলে কার্নি মাতার আশীর্বাদ পাওয়া যাবে। সত্যিকারের আমরা যে মন্দিরের মধ্যে ঘুরে বেড়ালাম, সেখানে পায়ের কাছে এতগুলো ইঁদুর আমাদের ঘুরে বেড়াচ্ছিল, কেউ কাউকে কিন্তু কোনো কামড়ায়নি বা ক্ষতি করেনি। কার্নি মাতার দর্শন করলাম, আর তার সাথে প্রচুর পরিমাণে এখানে ইঁদুর ছিল, সেই ইঁদুরগুলো আমরা দেখলাম। আর এখান থেকে এখন বেরোবো। বেরিয়ে এখন আমরা সোজা যাব জয়সালমীর। জয়সালমীরে যে মুমাল বলে জায়গাটা আছে, আরটিডিসি মুমাল যে
হোটেলটা আছে সেটাই আমরা যাব। আর ওখানে যিনি ম্যানেজার আছে তার সাথেও আমি কথা বলে রেখেছি, উনি লোকেশনটা শেয়ার করবেন। আমরা এখন বিকানেরের কার্নি মাতা টেম্পল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা জয়সলমীরের দিকে যাচ্ছি। আর 318 কিলোমিটার মতন আছে, 5 থেকে 5.5 ঘন্টা মতন লাগবে। রাস্তাটাও খুব ভালো, আর দুপাশে শুধু বালি, এইদিকে তার মধ্যে একটু সবুজ গাছও আছে, খুব দেখতেও খুব ভালো লাগছে এটা। আমরা বেশ অনেকটাই চলে এসেছি, এখন প্রায় আর 3 ঘন্টা 20 মিনিট মতো বাকি আছে। খুব সুন্দর রাস্তাটা, সরু রাস্তাটা, দুদিকে সবুজ কাঁটা গাছ ভর্তি, ঝোপঝাড়ের মতো, বেশ সুন্দর সরু রাস্তা। এদিকে অনেক ছোট ছোট গাছ হয়ে আছে, ভাল লাগছে, নিস্তব্ধ, খুব একটা ভিড়ভাড়টা নেই। তোমার রাস্তাটা কেমন লাগছে? আমার ভালোই লাগছে। এতক্ষণ তো 6 ওয়ে লেন দিয়ে যাচ্ছিলাম, তো টোল রোডটা পেরোবার পরই এই রাস্তাটা পড়েছে। এটা স্টেট হাইওয়ে বলেই মনে হচ্ছে। ওদিক থেকে গাড়ি আসছে, মাঝে মাঝে আসছে, খুব একটা বেশি আসছে না। ইনিশিয়াল পার্টে বেশি ছিল, এখন খুব একটা নেই। আর গাড়িটা চালাতে ওভারঅল ভালো লাগছে। দুপাশে টুকটাক গাছগাছালি আছে, মাঝে মাঝে ছোট ছোট বালির পাহাড় আছে, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এখন 228 কিলোমিটারের মতো বাকি আছে। একটা বড় বাম্পার পড়ে গেল, বেরোই। আরেকটা বাম্পার আসছে। আর এদিকে বালির পাহাড়, সুন্দর লাগছে দেখতে। এই হোটেলটায় এলাম আমরা এবার লাঞ্চ করতে। এখানে রাজস্থানি থালি সমস্ত পাওয়া যায়, পাঞ্জাবি, গুজরাটি, সাউথ ইন্ডিয়ান। তো আমরা একটা থালি নিয়েছিলাম, একটা থালিতেই আমাদের 3 জনের হয়ে গেল। রাইস ছিল, 5টা চাপাটি ছিল, গট্টি কি সবজি, ডাল, মিক্স ভেজ, আচার, পাঁপড়, মিষ্টি, আচারও ছিল। এসব খেয়ে 3 জনের পেট ভরে গেছে। একটা দুটো রুটি আমরা এক্সট্রা নিচ্ছি, একটা রুটি এক্সট্রা নিতে হয়েছে না, আর কিছুই নিতে হয়নি। এছাড়া ওই মশালা একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিস ছিল এখানকার লোকাল, ওটা খেলাম। তো খেয়ে দিয়ে এখন আমরা বেরোবো। এবার 3 ঘন্টা 3 ঘন্টা আবার সাইজ। জয়সালমীর যাচ্ছিলামই, রাস্তায় যাওয়ার পথে হঠাৎ মনে হলো যে রামদেওরা মন্দিরটা একবার দর্শন করব। রামদেওরা মন্দিরটায় আমরা এখন চলে এসেছি। এখানে মন্দির দর্শন করে জয়সালমীরের দিকে যাব। রামদেবরার মন্দির জয়সলমীর জেলায় এই রামদেবরার মন্দির অবস্থিত। 1459 সালে বাবা রামদেবরাকে এখানে সমাধি স্থাপন করা হয়েছিল। তারপর এখানে একটি মন্দির করা হয়। বহু দূর থেকে এখানে মানুষ আসেন দর্শন করতে। এখন বেজে গেছে 5টা 48। এবার রোদ দেখুন এদিকে, 5টা 48-এর সময় রোদ। এই রোদ অস্ত যেতে যেতে অন্ধকার হতে হতে মোটামুটি 6:45-7টা বেজে যাচ্ছে। আর যেহেতু এটা জয়সলমীর, মানে আরও পশ্চিম দিকে যাচ্ছি, আরও সময় লাগবে আমার মনে হচ্ছে সূর্য অস্ত যেতে। আর এখন জয়সলমীর আর 1 ঘন্টা 40 মিনিটের মতো বাকি, মানে 116 কিলোমিটারের মতো বাকি। রাস্তা ওভারঅল ভালো। আর রামদেওরা মন্দির আমরা দর্শন করলাম, অসাধারণ লাগলো পরিবেশটা। এবার সেটা দেখে চেষ্টা করব যে সূর্য ডোবার আগে পৌঁছবার, কিন্তু মনে হয় না সেটা হওয়া সম্ভব হবে, অন্ধকার হয়েই যাবে পৌঁছতে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। বিকানির থেকে জয়সলমীরের রাস্তাটা অত্যন্ত ভালো, সব জায়গায় পেয়েছি। কিছু কিছু জায়গায় ভাঙা পেয়েছি, ওই যে যখন শহরের মধ্যে দিয়ে বা কোনো ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গাগুলো একটু ভাঙাচোরা আছে, সামান্যই। এরকম নয় যে একদম ব্রোকেন পুরো রোড, একটু হালকা উঁচু নিচু আছে। আদারওয়াইজ রাস্তা প্রচণ্ড ভালো। জয়সলমীর আর 135 কিলোমিটার মতো বাকি আছে। তো এখন একটা জায়গায় থেমে গেলাম, থেমে এখন চায়ের জন্য একটু ব্রেক নিলাম। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না যে ক্যামেরাটা একটু নেমে নেমে যাচ্ছে? ওয়েটটা নিতে পারছে না, আর এটা খারাপ হয়ে গেছে মনে হয়, তো সেই জন্য এটা ক্যামেরাটা নেমে গেছে একটু। তো যাই হোক, এখন আমরা চায়ের জন্য একটু বসেছি, চাটা খেয়ে তারপর এখান থেকে আবার রওনা দেবো জয়সলমীরের উদ্দেশ্যে। আচ্ছা, এখন যে শ্রী খোদি আর কাঠিয়াবাড়ি রেস্টুরেন্টটা আছে সেখানে চা খেলাম আমরা। এবার এখান থেকে আমরা রওনা দেবো, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে হয়তো ম্যাক্সিমাম, তার মধ্যে আমরা পৌঁছে যাবো। জয়সলমীর পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে গেল।
এই পর্বটি আমরা এখানেই শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে আমরা আপনাদের কাছে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।